বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। বোলপুর স্টেশনে নেমে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল শ্রীপর্ণা। কারো আসার অপেক্ষায় নয়, জায়গাটার কত পরিবর্তন হয়েছে সেটা দেখার জন্য। পরিবর্তন হয়েছে অনেক অনেক কিছুই আগের সাথে মিলছে না। অবশ্য এটাই স্বাভাবিক। এখনকার ওকে দেখলে কি আগের শ্রীপর্ণার সাথে কেউ মেলাতে পারবে? না, আগে ও ছিল তন্বী আর এখন ৩৫ বছরের মহিলা। হাসিই পেয়ে গেল কথাটা মনে হতে। ও আর না দাঁড়িয়ে হ্যান্ডব্যাগ হাতে এগিয়ে গেল স্টেশন থেকে বাইরে যাওয়ার গেটের দিকে। তারপর রিকশা চড়ে বসল। ও যাবে কঙ্কালীতলা পুজো দিতে রবিদার নামে। শনি মঙ্গলবার আসতে পারত, কিন্তু সেদিন মায়ের মন্দিরে ভিড় হয় খুব, তাই সোমবার দেখে এসেছে। আজ ও মন ভরে মায়ের পায়ে পুজো দিতে চায় রবিদার নামে। আজ ও ঠাকুরের কাছে ক্ষমা চাইবে যা ভুল করেছে তার জন্য। রবিদা ক্ষমা করে দিয়েছে কিনা আর জানার উপায় নেই, তাই ঠাকুরের কাছেই চাইবে যদি ঠাকুর দে ক্ষমা করে। কাল গোলাপের পরিচর্যা করছিল শ্রী যখন ফোনটা এলো। ওর স্কুল আর কলেজের বান্ধবী রূপসা ফোন করেছে, মাঝে মাঝেই করে। ফুলের গাছে জল ঢালতে ঢালতেই ও জিজ্ঞেস করল, খুকিরে কেমন আছিস? অন্যদিন উচ্ছ্বাসিত গলায় বলে, খুব ভালো খু, কিন্তু কাল কেন জানি ওর আওয়াজ খুব ঝিমানো মনে হলো। বল গাছিউ, কি ব্যাপার রে, তোর কি শরীর খারাপ? না গি, তবে কি মন খারাপ? হ্যাঁ গি। কেন রে, সন্দীপ বাড়ি নেই বুঝি? না, ও এখানেই। কারণটা অন্য। হ্যাঁ রে, তোর রবিদার কথা মনে আছে তো, যার কাছে আমরা কোচিং নিতাম ইংরেজি সাহিত্যের বই? হ্যাঁ, কেন মনে থাকবে না? হঠাৎ ওর কথা তুললি কেন? তোর সাথে দেখা হয়েছিল নাকি এর মধ্যে? না, অনেকদিন দেখা হয়নি, তবে মাঝে মধ্যে খবর পাই ব্যাচের বন্ধুদের থেকে। সেই রবিদা পরশু সন্ধ্যায় রেললাইনে কাটা পড়েছে। তবে আমার যতদূর মনে হয় কাটা পড়েনি, রবিদা আত্মহত্যা করেছে। শ্রী চমকে উঠল, গলা চিরে ছিটকে গেল প্রশ্ন, আত্মহত্যা? হ্যাঁ, আত্মহত্যা। তোর যখন বিয়ে হয় তখন তো রবিদা বোলপুরেই ছিল না, তাই নাকি তোর বিয়েতে যেতে পারেনি? পরে শুনছিলাম আমাদের ব্যাচ বা অন্য ব্যাচের কোনো মেয়ের সাথে কিছু হয়েছিল, তারপর থেকে কেমন মন খারাপ হয়ে গেল। আস্তে আস্তে সব কাটিয়ে উঠেছিল, বেশ ছিল ছাত্রছাত্রীদের পড়িয়ে, কিন্তু হঠাৎ কি হল কে জানে। তুই জানিস কিছু? না তো। কুশ্রী নিঃশব্দে ফোনটা নামিয়ে রেখেছিল। হঠাৎ জুঁইয়ের গন্ধ এসে লেগেছিল নাকি? জুঁই ফুলের খুব ভক্ত শ্রী। এতটাই পছন্দ ওর যে 4তলার ফ্ল্যাটের ঝুল বারান্দার টবে জুঁইয়ের চারা পুঁতেছে। প্রতিদিন স্বপ্নে ওর পরিচর্যা করে। সুব্রত হাসে, বলেছি এমন এক গাছ পুঁতলে যেটা অনেক জায়গা নেবে। তার চেয়ে গোলাপ ভালো। দেখলে মনও ভরে, গন্ধ দারুণ। শ্রী প্রতিবাদ করেনি। সুব্রতর আনা রক্ত রঙা গোলাপেরও জুঁইয়ের মতোই সমান পরিচর্যা করে। এই রঙের গোলাপ তোড়ার দিয়েই সুব্রত ওকে জানিয়েছিল ওর ভালোবাসা। তখন ও 3rd ইয়ারের ছাত্রী, কলেজে কালেভদ্রে যায়, কিন্তু রবি স্যারের কোচিং ক্লাসগুলো নিয়মিত করে। এক সন্ধ্যায় যখন স্যারের ক্লাস থেকে বেরোচ্ছে, ঠিক সেই মুহূর্তে ক্লাস ঘরের সামনে এসে দাঁড়ালো একটা বাইক। বাইকচালক হেলমেট খুলে ওকে সামনে দেখেই বলল, রবিদা আছে? ও তাকিয়ে দেখল ছেলেটিকে, তবে ওকে ঠিক চিনতে পারল না। কে জানে, কোনো ব্যাচের ছেলে। ও উত্তর দিল, হ্যাঁ স্যার আছেন। ছেলেটা ওকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। ও ওর সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু অদ্ভুতভাবে এরপর থেকে স্যারের ক্লাসেই ওই ছেলেটার সাথে বারেবারেই দেখা হয়ে যেতে লাগল। আস্তে আস্তে পরিচয় হল, নাম সুব্রত সিংহ রায়। এমফিল করছে, তাই রবিদার কাছে মাঝে মাঝে পড়াশোনা নিয়েই আলোচনা করতে আসে। রবিদার সাথে পরিচয় কারণ একই কলেজের ছাত্র ছিল ওরা। রবিদা 2 বছরের সিনিয়র। শ্রী কাউকে নিয়েই বেশি মাথা ঘামায় না, ওর একটাই উদ্দেশ্য, ভালো ফল করতে হবে। রবিদা বছরে একদিন শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করে খাওয়াতেন। সে বছর ওরা সবাই গিয়েছিল নিমন্ত্রণ রক্ষা করতে। শ্রীকে শাড়িতে আর শান্তিনিকেতনী সাজে সুন্দরী লাগছিল। সবাই একবার করে ঘুরে তাকাচ্ছিল ওর দিকে। কিন্তু একজনের দৃষ্টি যে ওর উপরেই গেঁথে রয়েছে তা আগে না হলেও পরে উপলব্ধি করেছিল ও। ও অবাক হয়ে দেখেছিল তাকে। রবিদা।
কিন্তু ও ভাবতেই পারেনি রবিদা ওকে ছাত্রী ছাড়া অন্য চোখেও দেখে। বয়স কম, দারুণ অন্যরকম লেগেছিল সেই মুগ্ধ দৃষ্টির মালিককে, রবিদাকে। সে রাতে রবিদার বন্ধু সুব্রত একটু পরে এসেছিল নিমন্ত্রণ রক্ষা করতে। কিন্তু সুব্রত দেরিতে এসেও খুব তাড়াতাড়ি সবার সাথে আলাপ করে নিয়েছিল, গল্প হাসি ঠাট্টাও বাদ যায়নি। শ্রী বুঝতে পারছিল সুব্রত ওকেও আকর্ষিত করতে চেষ্টা করছে। হাসি গল্প খাওয়া দাওয়ার ফাঁকে সুব্রত ওকে কিছু বলতেও চেয়েছিল, কিন্তু ভিড়ের কারণে সেটা বলা হয়ে ওঠেনি। শ্রী রবির থেকে সুব্রতর দিকে বেশি আকর্ষিত হয়েছিল। কারণটা বোধহয় সুব্রতর খোলামেলা হৈ করার স্বভাব। কিন্তু সুব্রতর সাথে প্রেম খেলাটা জমে ওঠার মুখেই সুব্রত চলে গেল অন্য শহরে চাকরির সন্ধানে। ওর পড়া মাঝ রাস্তায় বন্ধ হল, কারণ হঠাৎ অনেকদিন শয্যাশায়ী থাকার পর সুব্রতর মা মারা গেল। তার পরপরই ওর বাবার পেটে ক্যান্সার ধরা পড়ল। শ্রীর মনটা খুব খারাপ হয়েছিল। পড়ায় মন বসত না। ওদিকে পরীক্ষাও এগিয়ে আসছিল, তাই রবিদার ক্লাসগুলো করতে আসত ও। সেরকমই এক সকালে ও গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু বাকিরা তখনও আসেনি। রবিদা বাড়ির সামনে ছোট্ট বাগানের পরিচর্যা করছিল। ওকে দেখে হেসে বলল, তুমি বসো, আমি এখনই আসছি। খানিক পরে রবিদা এলো এক মুঠো জুই নিয়ে। ওর দিকে এগিয়ে বলল, হাত পাতো। খানিক বিস্মিত হয়েই ও হাত পেতেছিল। জুইগুলো ওর হাতে দিয়ে বলল, আজ তোমাকে জুইয়ের মতোই স্নিগ্ধ লাগছে, তাই এগুলো তোমায় দিলাম। শ্রী অবাক হয়ে তাকিয়েছিল রবির দিকে। বুঝতে পারছিল ভালোবাসা কতটা গভীর। আস্তে আস্তে দুজনের এগিয়ে গেল। কলেজের পরীক্ষা একসময় শেষ হল। এরপর তো আর দেখা হওয়ার কোনো রাস্তা খোলা রইল না, কারণ বাড়ি থেকে বেরোনোর অজুহাত কি দেবে ও। রবি বলল, আর অজুহাতের দরকার নেই। এই সপ্তাহ শেষে আমার বাবা তোমাদের বাড়ি যাবেন তোমার বাবার সাথে কথা বলতে। কিন্তু কথায় বলে কোনো কাজ পরে করব বলে ফেলে রাখতে নেই। তাতে অনেক কিছু বিগড়ে যেতে পারে। তাই হল। এর মধ্যে সুব্রত ফিরে এলো আর এসেই শ্রীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসল। শ্রী যাতে আপত্তি না করতে পারে, তাই এক বিকেলে চায়ের নেমন্তন্ন করে গোলাপের তোড়া দিয়ে ওর ভালোবাসার কথা জানাল। এবার শ্রী বলতে চেয়েছিল ওর আর রবির ভালোবাসার কথা। বলতে চেয়েছিল ও সুব্রতকে ভুলে গেছে, এখন ও রবিকে ভালোবাসে। বাড়িতে মাকে সব জানিয়েছিল। মা বলেছিল বাবাকে জানাবে, কিন্তু জানায়নি। কি দরকার? শ্রীর আপত্তি শুনছে কে? সুব্রত শ্রীর বাড়িতে জানিয়েছিল ওরা অনেকদিন ধরেই একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু রোজগারের পথ স্থির না করে এগোতে পারছিল না। এখন একটা চাকরি জুটেছে, যার মানে এখন ও প্রেমিকার সব দায়িত্ব নিতে প্রস্তুত। এরকম চাকুরিরত ছেলেকে ছেড়ে কেউ যে মাস্টারি করে সংসার চালায়, সেরকম রোজগারের হাতে মেয়ে দেয়? পাগল না কি? সব হাত ছাড়া হতে যাচ্ছে দেখে শ্রী রবিকে সব জানাল। তারপর বলল, তোমার বাবাকে নিয়ে আজই এসো আমাদের বাড়ি। কথা বলে চেয়ে নাও তোমার ভালোবাসাকে। রবি সব শুনে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি তো কোনোদিন জানাওনি যে সুব্রত আর তোমার মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে, তাহলে আমি অন্তত এগোতাম না। শ্রী বলেছিল, কিন্তু সে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি অনেকদিন। এখন আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, তাই আমি তোমাকে বাবা মায়ের কাছে যেতে বলছি। সেটা হয় না শ্রীপর্ণা। তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলেও সুব্রত তো এখনও সেই সম্পর্ক সত্যি ভেবেই তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। তোমার বাবা মাও এই সম্পর্ক স্বীকার করে নিয়ে বিয়ের তোড়জোড় শুরু করেছেন। তাই আমি বলবো তুমিও ফিরে যাও তোমার ভালোবাসার কাছে। তার কিছুদিন পরেই শ্রীর বিয়ে হয়ে গেল। বিয়ের পর বোলপুর ছেড়ে ও সুব্রতর সাথে চলে এলো কলকাতায়। রবির খবর আর নেওয়া হয়নি, কিন্তু ভুলতেও পারেনি ওকে। সেই কারণেই জুইগাছ পুঁতেছিল কবে। প্রথম যেরকম ভালোবাসার জোয়ার দেখা গিয়েছিল সুব্রতর মধ্যে, এখন ততটাই ভাটা। সুব্রতকে বলতে গেলে বলে, কিসের অনুযোগ তোমার? যা চেয়েছ কিছুই তো বাদ রাখিনি দিতে, তাহলে একজন স্ত্রী কি শুধুই টাকা পয়সা গয়না শাড়ি এগুলোই চায়, আর কিছু নয়? ওর তো শুধু স্বামীর সাহচর্য দরকার ছিল। ছেলে মেয়ে বড় হচ্ছে নিজের নিয়মে। ওর আজও মনে হয় রবি ওর স্বামী হলে ও বেশি সুখী হতো। রিক্সা মন্দিরে পৌঁছতে ও নেমে এল। পুজো দিল মায়ের পায়ে, তারপর প্রাণ ভরে কাঁদল। এই মন্দিরে ও আর রবি কতবার এসেছে। তখন মায়ের কাছে প্রার্থনা করেছে ওদের বিয়ে হলে এখানে এসে পুজো দিয়ে যাবে। আজ যদিও বা এলো, কারণটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল। পুজো শেষে ও মন্দিরের বারান্দায় এসে বসল, কিছুক্ষণ বসবে আগের মত। হঠাৎ জুইয়ের গন্ধ ভেসে এলো নাকে। আশেপাশে জুই গাছ আছে?
প্রশ্ন করে জানল ফুল নয় ধূপকাঠি, ও ঠাকুরের পায়ে যে ধূপকাঠির প্যাকেট নামিয়ে দিয়ে এসেছে মন্দিরের পুরোহিত সেগুলোই ধরিয়েছেন। ও মনে মনে বলল, তুমি যেখানেই থাকো জেনে যাও আমি আজও তোমায় মনে রেখেছি আর চিরদিন রাখব ওই জুইয়ের মাধ্যমে।